আমি রাহি, জোহের এহসান রাহি। আমাদের হিরোর বিয়ে শান্তিবাড়িতে বেশ ধুমধামের সাথে সম্পন্ন হয়ে গেল। অনেকদিন পর আমরা বন্ধুরা একত্রে বেশ একটু মজা করলাম। হিরো এখন ফোরম্যানের দায়িত্ব পেয়েছে। সে খুব চালু, তাই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। হিরো খামারের 100 জন কর্মী বা শ্রমিককে পরিচালনা করে। অন্যদিকে তার বউ মাদকাসক্ত নিয়ন্ত্রণ কেন্দ্রে নার্সের পদে নিয়োগ পেয়েছে। তাই আমার কথা মতো আমি তাদের বিয়ের ব্যবস্থা করেছি। আপাতত তারা অ্যালিনাদের বাড়ির টপ ফ্লোরের 2 রুম বিশিষ্ট ফ্ল্যাটে উঠেছে। খুব শীঘ্রই তাদের একটা স্থায়ী থাকার ব্যবস্থা করব। রিয়াদ নতুন একটি প্রজেক্ট শুরু করেছে। হাউজিং এস্টেটের এই ব্যবসায় আমরা মোটেই আগ্রহী নেই। শুধু নয়ন বলল, স্যার, আরিফুল ইসলাম নামে একজন প্রবাসী বাংলাদেশি শহরের পাশে তার পূর্বপুরুষের কিছু জমি বিক্রয় করতে চাই। আমি নয়নকে কথা বলতে বললাম, আমার ইচ্ছে একটা সুন্দর দিঘি খনন করার। কিন্তু নয়ন বলল, আপনি একটু দেখুন বলে সে এলাকার আশপাশের কিছু ভিডিও আমাকে দেখালো। আমি বুঝলাম পরিকল্পনা পরিবর্তন করতে হবে। আমি রিয়াদের সাথে কথা বললাম। সে সব শুনে খুব খুশি। সে আমাকে তার নতুন প্রকল্প সম্বন্ধে বলল। একান্ত অনিচ্ছা সত্ত্বেও শুধু নয়নের একটি মাত্র যুক্তিতে আমি রাজি হয়ে গেলাম। রিয়াদ খুব খুশি। রিয়াদ হাসতে হাসতে বলল, মিস্টার রাহি তাহলে হাউজিং এস্টেটের ব্যবসায় পা দিল। আমি বললাম, রিয়াদ, তুমি ভুল করছো। আমি এই ব্যবসা কখনোই করব না। শুধু আমার কিছু কোয়ার্টার দরকার। আমাদের কর্মীদের জন্য একটি কলোনি তৈরি করব। রিয়াদ বলল, একবার দেখো। আমার বিশ্বাস এই ব্যবসায় তোমার লাভ হবে, আর তুমি তা দিয়ে আরও জনকল্যাণমূলক কাজ করতে পারবে। আমি বললাম, আচ্ছা, দেখা যাক। আমি শান্তিবাড়িতে আমার র্যাকিং চেয়ারে বসে, কানে হেডফোন। একে একে সবাই বিদায় দিয়েছে। আজ আমার মন বেশ ভালো। বাড়ি কিংবা সিলেটে থাকলে বেহালা বাজাতাম। এই যা, বিদ্যুৎ চলে গেল। সমস্যা যদিও নেই, শান্তিবাড়িতে 24 ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা আছে। আমি গান শুনছি। হঠাৎ দমকা বাতাস শুরু হলো, তার সাথে ঝুম বৃষ্টি। দারুণ, অনেক দিন পর এমন বৃষ্টি। হালকা সাপটের ঝাপটা পানি এসে আমার মুখে পড়ল। না, আমার বেহালাটা খুব মিস করছি। কান থেকে হেডফোন খুলতেই বুঝলাম কেউ একজন পিছনে দাঁড়িয়ে। আমি জসিম মনে করে বললাম, আমার বেহালাটা বড় মিস করছি রে। কোনো উত্তর পেলাম না। আমি ঝুম বৃষ্টির পানি চেয়ে। পাশে কয়টি টিনের চালা আছে, তার উপর বৃষ্টির পানি পড়ায় সেই রকম শব্দ যা আমাকে সিলেটের কথা বারবার মনে করে দিচ্ছে। না, কিছুদিনের জন্য আমাকে সেখানে যেতেই হবে। একটি মেয়েলি কণ্ঠ আমাকে অবাক করল। শীত লাগছে তো, আপনার কাছে কোনো শুকনো কাপড় থাকলে দিন না।
আমি বললাম, আপনি বাড়ি যাননি? আর আপনি তো ভিজে একেবারে নিয়ে গেছেন। কখন থেকে দাঁড়িয়ে? ঠান্ডা লাগবে যে। সে মাথা নিচু করে বলল, এত প্রশ্ন কোনটার উত্তর দেব? এলিনা মাথা নিচু করে দাঁড়িয়ে। আমি তার দিকে চেয়ে দেখি সম্পূর্ণ পোশাক বৃষ্টির জলে ভিজে তার শরীরের সাথে লেপ্টে গেছে। তার আকর্ষণীয় সুন্দর শরীর ভিজা কাপড়ের ভিতর থেকে উন্মুক্ত হয়ে আমার সামনে দাঁড়িয়ে। কোনো মানুষ কি এমন অপরূপ দৃশ্য থেকে চোখ ফেরাতে পারে? আমিও পারলাম না। আমার ভিতরে কে একজন বলল, এটা তোমার জন্য। পরক্ষণেই আর একজন বলল, তুমি আমানতের খেয়ানত করতে পারো না। এলিনা মাথা তুলে আমার দিকে চাইল, আবার মাথা নিচু করে বলল, আপনি যা বলবেন তাই হবে। আমি বললাম, না না, আমার আপনার কারো কিছুই বলার নেই। যা বলার তিনি আগেই বলে গেছেন। আমি এক ঝাপটায় পাশের জানালার পর্দা ধরে টান দিয়ে তার গায়ে জড়িয়ে দিলাম। আমি আলমারি খুলে কিছু পোশাক তাকে দিয়ে বললাম, জলদি চেঞ্জ করে নাও। সে ওয়াশরুমে প্রবেশ করল। আমি 2 মগ গরম কফি বানিয়ে বারান্দার পাশে বসলাম। কিছুক্ষণ পর এলেনা বেরিয়ে এলো, ধূসর রঙের পাঞ্জাবি আর জিন্সের প্যান্ট পরে। আমি কফির মগ এগিয়ে দিয়ে বসতে বললাম। সে কফির মগটি ধরে রইল। আমি বললাম, আপনি তো অবিবাহিত, তবে ডেভিডের কাহিনী কি? এলিনা অবাক হয়ে আমার দিকে চাইল, লজ্জা জড়ানো কণ্ঠে আকর্ষণীয় এক ভঙ্গিতে বলল, আপনার চোখ তো দারুণ। আবার বলল, আমাকে কোনো পুরুষ কখনো দেখেনি যেমনটি আপনি দেখলেন। আমি কথার মোড় পাল্টে বললাম, সবাই চলে গেছে, আপনি এখনো যাননি কেন? এলিনা আমার চোখের দিকে চেয়ে কিছুক্ষণ আমার চোখের দিকে চেয়ে থেকে বলল, মনে হয় আমি আপনার একাকিত্বের সঙ্গী হতে পারি।